প্রথমে হচ্ছে আমরা সিকোয়েন্স বলতে কি বুঝি। আমাদের ডেফিনেশন মুখস্থ করার এখানে কিছু নেই। আমরা সিকোয়েন্স বলতে বুঝি কি, এমন একটা ফাংশন, সিকোয়েন্স ইটসেলফ একটা ফাংশন যার ডোমেন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, রেঞ্জ হচ্ছে যে কোনো নন এমটি ফাইনাইট সেট বা যে কোনো নন এমটি সেট, রেঞ্জ যে কোনো নন এমটি সেট, দ্যাট ইজ এফ ফ্রম এন টু আরও আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি এফ ফ্রম এন টু এস, যেখানে এসটা নন এমটি এবং সাবসেট অফ রিয়েল নাম্বার। যেমন ধরো কনস্ট্যান্ট সিকোয়েন্স, এখন তো আমরা জানি, এগুলো আমাদের পক্ষে বলে দেওয়া খুব সোজা। কনস্ট্যান্ট সিকোয়েন্স, তার যে রেঞ্জ সে হয় একটা সিঙ্গেলটন সেট। তার মানে সবসময়তে এন টু এন্টায়ার আরই যে ম্যাপিং হতে হবে তার কোনো মানে নেই। একটা নন এমটি সাবসেট অফ আর ম্যাপিং হলেও সেক্ষেত্রে আমরা সিকোয়েন্স বলবো। কখন সিকোয়েন্স বলবো না, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এফ এন ইকুয়ালস টু এক্স এন ইকুয়ালস টু সেক এন পাই বাই টু ফর অল এন। আমি জানতে চাইছি এটাকে কি আমরা সিকোয়েন্স বলতে পারি না সিকোয়েন্স বলতে পারি না, এটা হলো আমার প্রশ্ন। যে এফ এন ইকুয়ালস টু সেক এন পাই বাই টু, এটা কি সিকোয়েন্স অর নট, সিকোয়েন্স অর নট? এগুলো কিন্তু কম্পিটিটিভের কোশ্চেন। যেমন ধরো তুমি যদি এখানে x1 ক্যালকুলেট করতে যাও, সেটা হয়ে যাবে কত, sec পাই বাই টু, cos পাই বাই টু 0, তাহলে sec পাই বাই টু আমরা বলি কি আনডিফাইন্ড। একই রকম ভাবে অড ভ্যালুগুলো যদি খেয়াল করো, x3 একই, x5 একই। তার মানে এই যে xn গুলো এরা আনডিফাইন্ড ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুস অফ n, এখানে কিন্তু xn সিকোয়েন্স নয়। তার মানে যে কোনো ম্যাপিং যদি n টু r ডিফাইন্ড থাকে সে কিন্তু সিকোয়েন্স হবে, তার কোনো মানে নেই। কখন হবে না, যদি xn ইনফাইনাইটলি মেনি ভ্যালুসের জন্য ডিফাইন্ড না হয়, দেন দ্যাট ইজ নট এ সিকোয়েন্স। ইফ xn ইজ নট ডিফাইন্ড ফর infinitely many values of n, then it is not a sequence. Finitely many values এর জন্য যদি ডিফাইন না হয় কি হবে, বাড়িতে ভেবে আমাকে বলবে। নেক্সট হচ্ছে সিকোয়েন্সের রেঞ্জ বা রেঞ্জ সেট বলতে আমরা কি বুঝি। তোমাদের এসএলএসটি সিলেবাসে পয়েন্ট সেট থিওরি বলে আলাদা কোনো টপিক কিন্তু নেই। তার মানে এই নয় যে পয়েন্ট সেট থিওরির কোনো প্রশ্ন আসবে না, তা কিন্তু নয়। পয়েন্ট সেট থিওরির প্রশ্ন আসবে, তার কারণ সিকোয়েন্স যখনই দেওয়া আছে তার সাথে রেঞ্জ সেট কানেক্টেড। রেঞ্জ সেট কানেক্টেড মানে ওই রেঞ্জ সেট জাতীয় যে প্রবলেমগুলো সেগুলো সবই কিন্তু আসতে পারে। একটা সিকোয়েন্সের রেঞ্জ বলতে আমরা কি বুঝি, সেট অফ। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি ওই যে একটা ম্যাপিং এফ ম্যাপস এন টু আর, যদি ফাংশনটা ডিফাইন না হয় তাহলে কি ওটাকে ফাংশন বলতে পারবো? ওই এফটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? সিকোয়েন্স বলি, ফাংশন মানে এক্ষেত্রে এক ধরনের সিকোয়েন্স, মানে সিকোয়েন্স মানে এক ধরনের ফাংশন। তাহলে যদি সিকোয়েন্সই না হয়, ফাংশনটাও ডিফাইন নয় সেক্ষেত্রে। ক্লিয়ার? ডেফিনেটলি সিকোয়েন্স মানেও তো এক ধরনের ফাংশন। তাহলে সেটা যদি সিকোয়েন্স না হয় অন দ্যাট প্যাটার্ন, সেটা ফাংশনও নয়। বুঝা গেল? আমি ম্যাপিং ডিফাইন করতে পারি, বাট সেই ম্যাপিংটা যে ফাংশন হবেই তার কিন্তু কোনো মানে নেই। ম্যাপিং তো আমি আমার ইচ্ছা মতো ডিফাইন করতে পারি, বাট সেটা ভ্যালিড হবে কি ইনভ্যালিড হবে সেটা যা স্ট্রাকচার বলবে। তাহলে সেট অফ অল ডিস্টিংক্ট টার্মস অফ এ সিকোয়েন্স ইজ কল্ড রেঞ্জ, ইজ কল্ড রেঞ্জ। এইখানে আমি কিছু জিনিস বলে দিই। ধরো একটা সিকোয়েন্স এরকম ভাবে আছে, xn ইকুয়ালস টু n ফর অল n, ডেফিনেটলি এটা আনবাউন্ডেড সিকোয়েন্স। তুমি যদি রেঞ্জ সেট ফরমেশন করো, রেঞ্জ সেটটা আমরা লিখি হচ্ছে xn such that n belongs to n দিয়ে। খেয়াল করে দেখো, রেঞ্জ সেটের মধ্যে সব এলিমেন্ট গুলো একবার করেই আসবে, দ্যাট ইজ রেঞ্জ সেটটাও কিন্তু এখানে n নিজেই। এবার ধরো একটা সিকোয়েন্স এরকম দেওয়া থাকলো, xn ইকুয়ালস টু n ফর n লেস ইকুয়ালস টু 5 and 2
ফর n গ্রেটার দ্যান 5। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ সেটটি কত হবে? xn such that n belongs to n, রেঞ্জ সেটটি এক্ষেত্রে হবে 1 2 3 4 5, 2 ইনফাইনাইটলি মেনি টাইম এবং রিপিট করবে, বাট 2 অলরেডি একবার চলে এসেছে। তাহলে দিস ইজ দ্য রেঞ্জ সেট। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সিকোয়েন্সটা ইনফাইনাইট, বাট সিকোয়েন্সের যে রেঞ্জ সেট সে কিন্তু ফাইনাইট। মনে রাখবে, এটা মনে রাখবে, কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তার মানে সেই সিকোয়েন্সের ডেফিনেটলি লিমিট পয়েন্ট আছে। লিমিট আছে এটা আমরা বলতে পারবো কিনা সেটা পরে। এখানে যেমন লিমিট হবে এবং 2 নিজেই লিমিট হবে, বাট লিমিট হবেই সেরকম কিন্তু বলা যায় না, সেটা আমি যখন লিমিট এবং লিমিট পয়েন্ট বলবো তখন বলে দেবো। মনে রাখবে, কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় দেন ইট হ্যাজ ডেফিনেটলি লিমিট পয়েন্ট। ডেফিনেটলি লিমিট পয়েন্ট ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, পরে এটা ডিটেলসে করাবো তখন দিচ্ছি। এবার হচ্ছে ধরো একটা সিকোয়েন্সের, এই পরে জয়েন করলে খুব অসুবিধা। ধরো একটা সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু বলা আছে, লিমিটিং n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু x। এখান থেকে আমরা কি বুঝি? প্রথমে আমি জাস্ট লিমিট কনফিগারেশনটা একটা বুঝিয়ে দিচ্ছি। আমরা কি বুঝি? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k ইপসাইলন, দ্যাট ইজ একটা ন্যাচারাল নাম্বার, বিলংস টু n such that modulus xn minus x less than epsilon for all n greater equals to k epsilon. দ্যাট ইজ ইনইকুয়ালিটিটাকে যদি তুমি ব্রেক করো তাহলে পাবে মাইনাস ইপসাইলন লেস দ্যান xn মাইনাস x লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ x মাইনাস ইপসাইলন লেস দ্যান xn লেস দ্যান x প্লাস ইপসাইলন। এই প্রথমের দিকের জায়গাগুলো আমি একটু ডিটেলসে বলে দিতে যাচ্ছি যাতে কোনো প্রবলেম পরে না আসে। তার মানে xn বিলংস টু x minus epsilon x plus epsilon for all n greater equals to k epsilon। তুমি যদি স্লাইডলি এটাকে গ্রাফিক্যালি একটু ভাবতে চাও, দেখো x minus epsilon x plus epsilon x কে বেস করে একটা হোমোজিনিয়াস ইন্টারভাল যার টোটাল লেন্থ 2 epsilon এবং বোথ সাইডটা সিমেট্রাইজড অ্যাবাউট x। তার মানে x k থেকে শুরু করে সবাই কিন্তু এর মধ্যে আছে, আর এর আউটসাইডে কারা আছে? ফাইনাইটলি মেনি টার্ম আছে, x1 আছে, x2 আছে, xk minus 1 আছে। দ্যাট ইজ x1 থেকে xk minus 1 তারা এই x minus epsilon টু x plus epsilon এর মধ্যে নেই, এরা এর মধ্যে ডাজ নট বিলংস টু x minus epsilon x plus epsilon। বাকি সমস্ত টার্ম তারা কিন্তু এর মধ্যে আছে। সিকোয়েন্সের ডেফিনেশনটা ব্যাখ্যা করলাম এই কারণেই, সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আর সিকোয়েন্সের লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ সাবসিকোয়েন্সিয়াল লিমিট এবং সিকোয়েন্সিয়াল লিমিট তার মধ্যে ডিফারেন্সটাকে যেন তুমি বুঝতে পারো। এখান থেকে একটা কথা শুধু কম্পিটিটিভের জন্য মাথায় ঢুকিয়ে নেবে, দেয়ার এক্সিস্টস অ্যাট মোস্ট আর অ্যাটলিস্টের পার্থক্যটা নিশ্চয়ই বোঝো, অ্যাট মোস্ট finite number of terms outside the interval x minus epsilon x plus epsilon। এর বাইরে সর্বাধিক কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, যদি সবাই থাকতো তাতেও কোনো প্রবলেম ছিল না, বাট এই x minus epsilon x plus epsilon এর বাইরে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম কোনোদিন থাকবে না। এটা লিমিটের ক্ষেত্রে, লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি হবে সেটা যখন লিমিট পয়েন্ট বলবো তখন বলে দেবো। ওকে, নেক্সট হচ্ছে কিছু স্পেসিফিক সিকোয়েন্স সম্পর্কে আমরা একটু বলে দিই। তার আগে একটু বাউন্ডেডনেস কাকে বলে এগুলো একটু বলে নিই, সিম্পল জাস্ট একটু টাচ করে করে চলে যাবো এগুলো। একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স কখন বলবো আমি একটা ট্রি দিয়ে দেখিয়ে দিচ্ছি, বলতে সুবিধা হবে। সিকোয়েন্স বাউন্ডেড হতে গেলে সিকোয়েন্সকে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, একই সাথে বাউন্ডেড বিলো হতে হবে। কোন সিকোয়েন্স যদি দেখা যায় বাউন্ডেড অ্যাবাভ,
বাট বাউন্ডেড বিলো নয়, তাহলে আমরা তাকে বলি আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স। অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা, বাউন্ডেড বিলো বাট বাউন্ডেড অ্যাবাভ নয়, তাহলে আমরা বলি আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। ইন রাদার কেস আমরা ওটাকে কম্বাইন্ডলি বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স। দ্যাট ইজ বাউন্ডেড সিকোয়েন্স হতে গেলে তাকে বাউন্ডেড অ্যাবাভও হতে হবে, বাউন্ডেড বিলো হতে হবে। কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি দেখা যায় xn লেস ইকুয়ালস টু কে ফর অল n, যেখানে কে হচ্ছে একটা রিয়াল নাম্বার, আমি যদি ডেফিনেশনটা লিখে দিতে বলে এক লাইনে জাস্ট একটা লিখে দিচ্ছি, xn is said to be bounded above, xn is said to be bounded above if there exists a real k, জরুরি নয় পজিটিভ রিয়াল কে হতে হবে, এটা ভালো করে বুঝে নেবে, অনেক জায়গাতে ডেফিনেশন গুলো কনফিউশন তৈরি হয়। দেয়ার এক্সিস্ট এ রিয়াল কে সাচ দ্যাট xn লেস ইকুয়ালস টু কে ফর অল n। কোন বইয়ে যদি xn লেস দ্যান কে থাকে তাতেও কোনো ভুল নেই, কারণ লেস ইকুয়ালস টু কে মানে প্রপারলি লেস দ্যান কে প্লাস 1, দুটোই ঠিক, কোনো ভুল কিছু নেই। তাহলে একই রকম ভাবে বাউন্ডেড বিলো কখন বলবো, যদি একটা m এর অস্তিত্ব আমরা পাই যার জন্য m লেস ইকুয়ালস টু xn ফর অল n, তাহলে আমরা তাকে বলবো বাউন্ডেড বিলো। কোন সিকোয়েন্স যদি দুটো স্ট্রাকচার একসাথে স্যাটিসফাই করে তবে আমরা তাকে বলবো বাউন্ডেড সিকোয়েন্স। এইবার এই বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশনটা দুই ভাবে লেখা যায়। যদি দেখা যায় কোন সিকোয়েন্সের ক্ষেত্রে দুটো রিয়াল আমরা পাচ্ছি, দেয়ার এক্সিস্ট টু রিয়াল স্মল m, ক্যাপিটাল M সাচ দ্যাট স্মল m লেস ইকুয়ালস টু xn লেস ইকুয়ালস টু ক্যাপিটাল M ফর অল n, তাহলেও আমরা তাকে বাউন্ডেড বলবো। অথবা there exists a positive real k such that modulus xn less equals to k for all n, তাহলেও আমরা তাকে বাউন্ডেড বলবো। মডিউলাস xn less equals to k মানে মাইনাস কে থেকে প্লাস কে, ওই ক্যাপিটাল M আর M এর ম্যাক্সিমাম নিয়ে করসপন্ডিংলি ডেফিনেশনটাকে চেঞ্জ করা যায়। তোমরা যেটা খুশি মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইগুলোর মধ্যে কোনোটা না হলে আমরা তাকে বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স। তাহলে আনবাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যাক। ভালো লাগছে তো? আনবাউন্ডেড সিকোয়েন্সের দুটো পার্ট, একটা আমরা বলবো আনবাউন্ডেড অ্যাবাভ, দ্যাট ইজ এক্ষেত্রে লোয়ার বাউন্ড থাকবে, আপার বাউন্ড থাকবে না। আর আরেকটা আমরা বলবো আনবাউন্ডেড বিলো, আনবাউন্ডেড বিলো। তাহলে একটা সিকোয়েন্সকে আমরা আনবাউন্ডেড অ্যাবাভ কখন বলবো, ইফ ফর এভরি রিয়াল কে দেয়ার এক্সিস্ট m belongs to n such that xm greater than k। আনবাউন্ডেড বিলো কখন বলবো, এক্সপ্লেনেশনটা পরে দিচ্ছি। ইফ ফর এভরি রিয়াল m বা k ড্যাশ ধরছি, দেয়ার এক্সিস্ট n belongs to n, n1 ধরে নিচ্ছি, n আর n1 আলাদা করে দিলাম, such that xn1 লেস দ্যান k ড্যাশ, এক্ষেত্রে আমরা আনবাউন্ডেড বিলো বলবো। ডেফিনেশনের মধ্যে যে ইনার ফ্যাক্টটা আছে সেটা ভালো করে বুঝবে। এখানে কিন্তু ফর এভরি রিয়াল শব্দটা উচ্চারণ করা হয়েছে, আর দেয়ার এক্সিস্ট m belongs to n টা চেঞ্জ করা হয়েছে। যদি বাউন্ডেড অ্যাবাভ হতো, আমি ডিফারেন্সটা জাস্ট বলে দিচ্ছি, যদি বাউন্ডেড অ্যাবাভ হতো তাহলে আমরা ডেফিনেশন কি লিখেছিলাম, দেয়ার এক্সিস্ট রিয়াল কে সাচ দ্যাট xn লেস দ্যান কে বা লেস ইকুয়ালস টু কে ফর অল n। পরিবর্তনটা যদি বুঝে নিতে পারো তাহলে কখনোই মনে রাখার দরকার কিন্তু পড়বে না, কখনোই মনে রাখার দরকার পড়বে না। তুমি জাস্ট বাউন্ডেড অ্যাবাভের ডেফিনেশন মনে রাখলেই বাকিটা ট্যালি করে নিতে পারবে। তুমি একটা রিয়াল নাম্বার কে এর অস্তিত্ব পাবে যার থেকে সিকোয়েন্সের সমস্ত টার্ম ছোট হবে। দেখো তার ঠিক নেগেটিভ স্টেটমেন্টটা উপরে আছে, যে তুমি যে রিয়াল নাম্বারই পাও না কেন, তুমি একটা ন্যাচারাল নাম্বার তার গ্রাউন্ডে ডেফিনেটলি পাবে যার করসপন্ডিং সিকোয়েন্সিয়াল ভ্যালুটা ওই যে কোনো রিয়াল নাম্বারের থেকে বড় হবে। আশা করি পরিবর্তনটাকে বুঝতে পেরেছো, যে একটা রিয়াল তুমি পাবে যার জন্য xn লেস ইকুয়ালস টু কে ফর অল n, তাহলে তার নেগেশন স্টেটমেন্ট কি হবে, যে প্রত্যেকটা রিয়াল নাম্বারের জন্য একটা সিকোয়েন্সিয়াল এলিমেন্ট থাকবে যে তার থেকে বড় হবে।
এবার তুমি ভেবে দেখো এইটা যদি না হতো, দ্যাট ইজ প্রত্যেকটা রিয়ালের জন্য যদি এরকম কোন এলিমেন্ট আমরা না পাই যার জন্য এক্সএম গ্রেটার দেন কে, তার মানে তার পরিবর্তে কি হতো, এক্সএম লেস ইকুয়ালস টু কে, তার মানে বাউন্ডেড অ্যাবাভ হয়ে যেত। কিন্তু বাউন্ডেড অ্যাবাভ নয়, তার মানে ডেফিনেশন একদম ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। বাউন্ডেড বিলোটাকেও একইভাবে ট্যালি করবে, তাহলে আর কখনো মুখস্থ করতে হবে না। বুঝতে পারলে? নেক্সট আমরা যাব, একসাথে দুটো পড়িয়ে দিচ্ছি, কনস্ট্যান্ট সিকোয়েন্স, ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। দুটোর মধ্যে কিছু মিল আছে, দুটোর মধ্যে কিছু অমিল আছে। এই মিল এবং অমিলের জায়গাটি ভালো করে বুঝে নাও। আমরা একটা সিকোয়েন্সকে কনস্ট্যান্ট সিকোয়েন্স কখন বলি, যদি xn ইকুয়ালস টু c ফর অল n হয়। ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স আমরা কখন বলি, যদি there exists a positive integer m such that xn equals to c for all n greater equals to m। দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কোথায়? তুমি যদি এখানে সিকোয়েন্সটাকে লিখতে যাও, সিকোয়েন্সের মধ্যে কি পাবে, সি 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 পাবে, একই টার্ম রিপিট করবে। ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সের এলিমেন্টগুলো কেমন হবে, ফার্স্ট এলিমেন্ট হবে x1, সেকেন্ড এলিমেন্ট হবে x2, m-1 এলিমেন্ট হবে xm-1, m-তম এলিমেন্ট হবে c, m+1তম এলিমেন্ট হবে c, রিপিট হবে। আশা করি ডেফিনেশন এবং ডিফারেন্স দুটোই বুঝতে পেরেছ। কনস্ট্যান্ট সিকোয়েন্স সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সেম রিয়াল নাম্বারকে অ্যাসিউম করবে। ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স, দ্যাট ইজ সেটা পুরোপুরি কনস্ট্যান্ট হয়নি, বা তার একটা টেল পার্ট সিকোয়েন্স, টেল সিকোয়েন্স এখন তোমরা সবই জানো, আমি এখন পড়াতে গিয়ে সব জড়িয়েই বলবো, কোনো অসুবিধা হওয়ার কথা না। তার একটা টেল সিকোয়েন্স বাদ দিলে বাকিটা কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। খেয়াল করে দেখো, এখানে এম টেল সিকোয়েন্স নিয়ে নাও, তুমি কনস্ট্যান্ট সিকোয়েন্স পেয়ে যাবে। এই হলো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স। এইবার এই সিকোয়েন্সটার রেঞ্জ সেট কত হবে, xn such that n belongs to n, রেঞ্জ সেট। আমরা কি বলেছি, কোন টার্ম রিপিট করব না, দ্যাট ইজ এর রেঞ্জ সেটটাও কিন্তু একটা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট ডেফিনেটলি ফাইনাইট সেট। আমরা কি বলেছিলাম, কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয়, ডেফিনেটলি সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট আছে। এখানে সি কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, ওটাই লিমিট, সেটা পরের কথা। এখানে যদি আমরা এই ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সটার রেঞ্জ সেট নিই, কি পাবো, x1, x2, x m-1, c। ডেফিনেটলি এটা সিঙ্গেলটন সেট নয়, বাট এটাও ফাইনাইট সেট, এটাও ফাইনাইট সেট। এখানেও কিন্তু সি ইনফাইনাইটলি মেনি টাইমস রিপিট হয়েছে, তার মানে এক্ষেত্রেও কিন্তু সি লিমিট পয়েন্ট। দ্যাট ইজ এদের দুজনের ক্ষেত্রেই সি কিন্তু লিমিট পয়েন্ট অফ দ্য গিভেন সিকোয়েন্স, লিমিট পয়েন্ট অফ দ্য গিভেন সিকোয়েন্স। তাহলে ডিফারেন্স আর মিল দুটোই বুঝতে পারলে, সিমিলারিটি এবং ডিফারেন্স দুটোই ক্লিয়ারলি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে, আমরা কিছু প্রপার্টি জানি যে সিকোয়েন্সের যদি লিমিট থাকে, সেটা একটাই লিমিট থাকবে। এ কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ অনলি লিমিট পয়েন্টও লিখতে পারো, বা অ্যাটমোস্ট ওয়ান লিমিট পয়েন্টও লিখতে পারো। এবারে হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। এই ডাইভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশনটা খুব ভালো করে কিন্তু দেখতে হবে। ডাইভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশন সাধারণত আমরা কি বলি, একটা হচ্ছে ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। আর একটি হচ্ছে ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি।
এই মাইনাস ইনফিনিটির ডেফিনেশনটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, প্লাস ইনফিনিটির ডেফিনেশনটা খুব সিমিলার ডেফিনেশন। এক্ষেত্রে আমি ডেফিনেশনটা জাস্ট হালকা একটু পার্ট লিখে দিচ্ছি, সবটা লিখবো না, একটু লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এ সিকোয়েন্স ডেফিনেশনগুলো বিভিন্নভাবে লেখা যায়, আমি একভাবে লিখে দিচ্ছি। xn is said to diverge to plus infinity if for any positive real k, however large, there exists a positive integer m depending on k such that xn greater than k for all n greater equals to m. ডেফিনেশনটা খুব বোরিং ডেফিনেশন, অনেকেই ডাইভারজেন্স টু প্লাস ইনফিনিটি এগুলো পড়তেই চায় না, কিন্তু এগুলো আসে, জাস্ট জায়গাটা মনে রাখলে কঠিন কিছু নয়। বলেছে xn ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে, কখন? তুমি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার কে ধরে নাও, তুমি ওই একটু আগে ওই যে আনবাউন্ডেড ডেফিনেশনটা দেখালাম, দেখো অনেকটা সিমিলার পাবে এর সাথে। সেই রিয়েল নাম্বারটা যত বড়ই হোক না কেন, তার থেকে বড় সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে। ওই রিয়েল নাম্বারের গ্রাউন্ডে তুমি একটা পজিটিভ ইন্টিজার m পাবে, দ্যাট ইজ একটা ন্যাচারাল নাম্বার m পাবে, যার থেকে বড় যত ন্যাচারাল নাম্বার আছে তাদের করসপন্ডিং সিকোয়েন্সিয়াল ভ্যালু ওই k এর থেকে বড় হবে। তার মানে আমরা এভাবেও বলতে পারি দেয়ার লাইজ ইনফাইনাইটলি মেনি নাম্বার বা দেয়ার লাইজ ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্সিয়াল নাম্বার অন দ্য রাইট সাইড অফ k, only finite number of term lies on the left side of k. That is, তুমি যত বড় পজিটিভ রিয়াল কনসিডার করো না কেন, তার থেকে বড় সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট পাবে। এখানে এবার একটা জায়গা কিন্তু বোঝার আছে, এই যে আমরা বলছি হাউএভার লার্জ, তাহলে xm যদি যে কোনো লার্জ কোয়ান্টিটি k এর থেকে বড় হয়, তার মানে ডেফিনেটলি যে কোনো স্মল রিয়াল নাম্বারের থেকেও বড় হবে। তাই কোনো বইয়ে যদি এই হাউএভার লার্জটা উল্লেখ না করে তাও কিন্তু কোনো ভুল নেই, যে লার্জ পজিটিভ রিয়ালের থেকে বড় সে যে কোনো রিয়ালের থেকে বড়, তাই এটা উল্লেখ না করলেও কোনো প্রবলেম কিন্তু নেই। তাহলে সিমিলার টাইপ ডেফিনেশনে তুমি ডাইভারজেন্স টু মাইনাস ইনফিনিটির ডেফিনেশনটা বলে ফেলতে পারবে। মাইনাস ইনফিনিটির ডেফিনেশন দুভাবে আমরা বলতে পারি, লেখাগুলো সব একই থাকবে, লেখাগুলোর কোনো পরিবর্তন নেই। আমরা এভাবে বলতে পারি, যদি কে কে তুমি পজিটিভ সেন্সে নাও, তাহলে ডাইভারজেন্স টু মাইনাস ইনফিনিটির ডেফিনেশন আমরা এরকম লিখতে পারি, xn লেস দ্যান মাইনাস কে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m। বাকি সব লেখাটা একই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। A sequence xn is said to diverge to minus infinity if for any positive real k however large there exists a positive integer m such that xn less than minus k. k যদি however large positive real হয়, definitely minus k however small negative real হবে, হতে বাধ্য। এ যত বড় হবে তার জিরোর রেসপেক্টে সিমেট্রাইজ নেগেটিভ ভ্যালুটা তত ছোট হবে। একই রকম ভাবে তুমি আরেক ভাবেও ডেফিনেশনটা লিখতে পারো, তুমি যদি কে কে ইনিশিয়ালি নেগেটিভ রিয়াল ধরে নাও, কে কে ইনিশিয়ালি নেগেটিভ রিয়াল ধরে নাও, তাহলে সেক্ষেত্রে হবে xn লেস দ্যান কে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m। তুমি এক্ষেত্রে নেগেটিভ রিয়াল ধরে নিলে। তো এই ছিল মোটামুটি প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির ডেফিনেশন। এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে কোন সিকোয়েন্স একই সাথে ডাইভারজেন্স টু প্লাস ইনফিনিটি এবং ডাইভারজেন্স টু মাইনাস ইনফিনিটি কখনো হবে না, দুটোর একটা হবে। ইন আইদার কেস আমরা সিকোয়েন্সকে ডাইভারজেন্ট বলতে পারি। এবারে সিকোয়েন্সের একটা মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার, সেটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। অসিলেটরি সিকোয়েন্স, অনেকেই এই অসিলেটরি সিকোয়েন্স নিয়ে কনফিউশন আসে। অসিলেটরি সিকোয়েন্সের জেনে রাখবে দুটো পার্ট, একটা হচ্ছে আমরা অসিলেটস ফাইনাইটলি বলি, সিকোয়েন্স হুইচ অসিলেটস ফাইনাইটলি, আর একটা হচ্ছে একটা সিকোয়েন্স হুইচ অসিলেটস ইনফাইনাইটলি।
দুটোর মধ্যে ডিফারেন্স কি? অসিলেশন বলতে আমরা কি বুঝি? একটা সার্টেন ভ্যালু যাবে, একটা সেম সার্টেন ভ্যালু ব্যাক করবে। ওকে, এটাকেই আমরা বলি অসিলেটরি ফ্যাক্টর। কোন সিকোয়েন্স সে যদি কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট না হয়, তার মানে আমরা তাকে অসিলেটরি ট্রিট করতে পারি, ইন জেনারেলি পারি। এবার অসিলেট ফাইনাইটলি কখন বলি? অসিলেট ফাইনাইটলি আমরা বলি যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয়, ভালো করে এই জায়গাটা বুঝবে, অ্যাজ ওয়েল অ্যাজ অসিলেটিং হয়। কোন সিকোয়েন্সকে যদি অসিলেটস ফাইনাইটলি আমরা তখন বলি যখন সিকোয়েন্সটা বাউন্ডেড হয় অ্যাজ ওয়েল অ্যাজ অসিলেটস, দ্যাট ইজ অসিলেটিংও লিখতে পারো। বাউন্ডেড এবং অসিলেটস তাকে আমরা বলি অসিলেটস ফাইনাইটলি। তাহলে করসপন্ডিংলি অসিলেটস ইনফাইনাইটলি কখন হবে? আনবাউন্ডেড as well as oscillating. Unbounded as well as oscillating. Example, -1 to the power n, এই যে সিকোয়েন্স তুমি খেয়াল করে দেখো, এর দুটো ভ্যালু তুমি পাবে একে ব্রেক করলে, -1 1 -1 1 এইভাবে চলে যাবে। দ্যাট ইজ, এর যদি রেঞ্জ সেট তুমি কনসিডার করো, রেঞ্জ সেটের মধ্যে কিন্তু মাত্র দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 1। তার মানে ডেফিনেটলি এখানে -1 ও লিমিট পয়েন্ট, 1 ও লিমিট পয়েন্ট, এবং এই সেটটা কিন্তু অসিলেটস ফাইনাইটলি। এবারে তুমি এর সাথে একটা জাস্ট n গুণ করে দাও, n ইন্টু -1 টু দি পাওয়ার n। দেখো এর দুটো ব্রাঞ্চ বেরিয়ে যাবে। যদি তুমি n এর মান 2n নাও তাহলে একটা ব্রাঞ্চ বেরোবে 2n, n এর মানটা অড নাও তাহলে আর একটা ব্রাঞ্চ বেরোবে -2n + 1। ডেফিনেটলি 2n আর -2n + 1 ভ্যালুগুলো রিপিট করতে থাকবে, কিন্তু ঘটনাটা কি ঘটবে? এ বাউন্ডেড নয়। তাহলে এই -1 টু দি পাওয়ার n গুণ n, এ হচ্ছে অসিলেটস ইনফাইনাইটলি। ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ডেফিনেটলি n নিজে একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, n স্কোয়ার ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, -n ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি, -n স্কোয়ার টোটালটার হোল স্কোয়ার নয়, সেও ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। এগুলো হচ্ছে কমন ফ্যাক্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? নেক্সট ধরো এটা একটা জাস্ট প্রপার্টি, আমি বলে দিচ্ছি, এখন তোমরা এগুলো প্রপার্টি হিসেবে মনে রাখবে। x = xn সিকোয়েন্স ইন r, ধরে নাও x হচ্ছে একটা রিয়েল নাম্বার, জাস্ট এটা আমি মনে রাখার জন্য মনে করে দিচ্ছি, এবং an sequence of positive real with limit n equals to 0, that is an sequence এর লিমিটিং ভ্যালুটা হচ্ছে 0, এবং আমাদেরকে একটা রিলেশন দেওয়া আছে যে ফর, প্রমাণ এগুলোর এখন আর কোনো দরকার নেই, ফর সাম m belongs to n মডিউলাস xn - x less equals to c into n। তাহলে ইন দ্যাট কেস xn এর লিমিটিং ভ্যালু হবে x। এটা তুমি এখন এইভাবে মনে রাখবে, আগে তো একটা বড় প্রমাণ ছিল। বোথ সাইডে যদি তুমি লিমিট স্ট্রাকচার নাও, লিমিট n যেহেতু 0, তাহলে লিমিট আমি লিখে দিচ্ছি, মানে এখন মনে রাখার টেকনিকটা লিখে দিচ্ছি, লিমিট মডিউলাস xn - x less equals to c into limit n। লিমিট n তো 0, তার মানে লিমিট মডিউলাস xn - x দ্যাট less equals to 0। কখনো কোনো মড কোয়ান্টিটির লিমিট less equals to 0 হয় না, তার মানে লিমিট মডিউলাস xn - x, এটা শর্ট টেকনিক, ইকুয়ালস টু 0। নাল সিকোয়েন্স মড স্ট্রাকচারকে অলওয়েজ স্যাটিসফাই করে, পরে দেখিয়ে দিচ্ছি। তার মানে লিমিট xn - x ইকুয়ালস টু 0। এখানে যদি 0 বাদে অন্য কেউ হতো তাহলে কিন্তু এটা আমি লিখতে পারতাম না। তার মানে লিমিট xn ইকুয়ালস টু x। তো এটা জাস্ট একটু মনে রাখবে, কখনো কখনো কোথাও কাজে লাগতে পারে বা শর্ট স্ট্রাকচারেও আসতে পারে। এবারে একটা ছোট্ট প্রবলেম আমি একটু দেখিয়ে দিচ্ছি, পরে এগুলো এমসিকিউ এ দেব। ধরো সিকোয়েন্স বলে দিয়েছে ফর
সিকোয়েন্স 1/n বলে দিয়েছে ফর সিকোয়েন্স 1/n লিমিট 1/n ইকুয়ালস টু 0। এটা এই ধরনের অঙ্ক এর আগে একবার দেখবে পড়েছিল তোমাদের মাদ্রাসাতে না এসএসসি তে পড়েছিল। ফর সিকোয়েন্স 1/n লিমিট 1/n ইকুয়ালস টু 0 এটা আমরা সবাই জানি। গিভেন দ্যাট epsilon equals to 0.12 then find k epsilon। চারটে অপশন দিয়ে দেবো। দেখো লিমিট 1/n ইকুয়ালস টু 0, ইপসাইলনের মান বলে দিয়েছে, কে ইপসাইলনের মান খুঁজে বের করতে হবে। তাহলে আমরা সাধারণত কি ধরি, এটা তো তুমি রাফে করবে, এত সময় লাগবে না, আমি এখানে যতটা সময় লাগবে। লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি, দেন মডিউলাস 1/n মাইনাস 0 লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস, বা এটা তুমি এখন না লিখলেও চলবে। 1/n এর মড ভ্যালু আর 1/n এর ভ্যালু অলওয়েজ একই, কারণ n টা ন্যাচারাল নাম্বার। তাহলে n গ্রেটার দ্যান 1/ইপসাইলন। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরি, সো উই চুজ কে ইপসাইলন ইকুয়ালস টু বক্স অফ 1/ইপসাইলন প্লাস 1। নিশ্চয়ই মনে আছে প্রত্যেকের? এটা মনে আছে তো? না এটা ব্যাখ্যা দিতে হবে? এটার ব্যাখ্যা লাগলে আমি আমার চ্যানেলের একটা ভিডিও দেবো, ওখানে দেখে নেবে। তাহলে কে ইপসাইলন হচ্ছে বক্স অফ 1/ইপসাইলন প্লাস 1। এবার দেখো ইপসাইলনের মান দেওয়া আছে 0.12, তাহলে ইপসাইলন ইকুয়ালস টু 0.12 12/100 কি দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে, 3/4। তাহলে ইপসাইলন 3/4। তাহলে কে ইপসাইলন কত হবে? বক্স অফ 4/3 প্লাস 1। বক্স অফ 4/3 কত হবে? আর কাটতো কি 4 25 আর ওদিকে, ও সরি 4 দিয়ে কেটেছি, এটা 25 হবে, 3/25। তাহলে এটা হবে 25/3 প্লাস 1। 25/3 মানে 8 পূর্ণ 1/3 প্লাস 1। 8 পূর্ণ 1/3 এর বক্স ভ্যালু 8 নিজেই, তাহলে 8 প্লাস 1 9। তাহলে অপশন হবে যেটা থাকবে তার মধ্যে 9টা রাইট অপশন। বুঝতে পেরেছো আশা করি? একজন রেসপন্স দেবে তাহলেই হবে। হ্যাঁ স্যার। নেক্সট আমরা একটা প্রপার্টি জানি, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। বাট এখান থেকে যেটা আমাদেরকে মনে রাখতে হয় যে কনভার্স ইজ নট ট্রু। এটাগুলো জাস্ট আমি বলে দিচ্ছি, কারণ এইটাকে আমি লাস্টে একটা পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দিয়ে দেব। পরীক্ষার আগে 7 দিন জাস্ট সেগুলো একটু ঝালিয়ে নিলেই তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স সবসময় বাউন্ডেড, কিন্তু তার কনভার্সটা কখনো ট্রু নয়। দ্যাট ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, a bounded sequence may not be convergent। এটা আমরা আবার গায়ের জোর দিয়ে বলবো না যে সবসময় বাউন্ডেড সিকোয়েন্স ডাইভার্জেন্ট হবে, তা নয়, কারণ যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট সেও তো বাউন্ডেড। বাউন্ডেড সিকোয়েন্স মে নট বি কনভার্জেন্ট। সিম্পল এক্সাম্পল আমরা জানি -1 টু দি পাওয়ার n এর দুটো সেম রেঞ্জের সাবসিকোয়েন্স x2n আর x2n প্লাস 1। x2n মানে 1, দ্যাট ইজ তার কনভার্স করে 1 এ, আর এটা কনভার্স করে -1 এ। দ্যাট ইজ দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে, টু ডিফারেন্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট এক্সিস্টস। তার মানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। তার মানে বাউন্ডেড হলেই যে কনভার্জেন্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। নেক্সট সবচেয়ে বেশি একটা থিওরিম আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরিম বা স্কুইজ থিওরিম। খুব সোজা, জাস্ট আমি স্টেটমেন্টটা একটু মনে করিয়ে দিচ্ছি। ধরে নাও x ইকুয়ালস টু xn, y ইকুয়ালস টু yn, z ইকুয়ালস টু zn, তিনটে সিকোয়েন্স সাজ দ্যাট xn লেস ইকুয়ালস টু yn লেস ইকুয়ালস টু zn ফর অল n, এবং
লিমিট xn ইকুয়ালস টু লিমিট zn, এই দুটো লিমিট সেম। তাহলে স্যান্ডউইচ থিওরিম বলছে যে স্যান্ডউইচ হচ্ছে, দ্যাট ইজ মাঝখানে যে বসে আছে, তার লিমিটও এদের সাথে ইকুয়াল হবে। তাহলে লিমিট yn ইকুয়ালস টু লিমিট xn ইকুয়ালস টু লিমিট zn হবে। এটাই স্যান্ডউইচ থিওরিম। নেক্সট, সিকোয়েন্সের আপার বাউন্ড, সিকোয়েন্সের লোয়ার বাউন্ড আলাদা করে পড়ার কিন্তু কোনো দরকার নেই। পয়েন্ট সেটের ক্ষেত্রে যেভাবে আমরা আপার বাউন্ড লোয়ার বাউন্ডের ডেফিনেশন বুঝি, সিকোয়েন্সের ক্ষেত্রেও আপার বাউন্ড লোয়ার বাউন্ডের ডেফিনেশনটা রেঞ্জ সেটের আদলে একই রকম, রেঞ্জ সেটের আদলে কিন্তু সেটা একই রকম। এটা আলাদা করে পড়ার বা বোঝার কোনো দরকার নেই। দেখবে কিছুদিন আগে আমি একটা সুপ্রিমাম ইনফিমামের ভিডিও দিয়েছি, ওটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে লিমিট পয়েন্ট অবলিক ক্লাস্টার পয়েন্ট। সিকোয়েন্সের ক্ষেত্রে এই লিমিট পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট বিষয়টা কিন্তু একটু বোঝার বিষয় আছে। মনে রাখবে এখানে লিমিট পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্টটা xn এর নিউমেরিক ভ্যালুর উপরে কিন্তু হয় না, xn এর ইন্ডেক্সের উপরে হয়, দ্যাট ইজ n এর উপরে হয়। দ্যাট ইজ এই যে xn, ভ্যালু অফ xn এর উপরে কিন্তু লিমিট পয়েন্ট এখানে কখনো দেখা হয় না, ভ্যালু অফ xn এর উপরে কখনো দেখা হয় না। এটা ডিপেন্ড করে n এর উপরে, ডিপেন্ডস অন n, n এর উপরে এটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে প্রথমে আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশনটাকে বলে নিই। লিমিট পয়েন্টের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, এখানেও ঠিক তাই, যে লিমিট পয়েন্টকে সেটের মধ্যে থাকতেই হবে এরকম কোনো মানে নেই। ওই যে 1/n সিকোয়েন্স, তার লিমিট হচ্ছে 0, মানে 0 লিমিট পয়েন্ট, 0 কিন্তু 1/n এর মধ্যে নেই। সে একটা রিয়েল নাম্বার হলেই হলো। যাই বিলংস টু r is said to be a limit point of sequence xn if every neighborhood of xi contains infinitely many points of sequence xn. That is, xn belongs to xi minus epsilon, xi plus epsilon for infinitely many values of n. এক্ষেত্রে আমরা বলি জাইটাকে লিমিট পয়েন্ট। এর একটা জটিল ডেফিনেশনও আছে, জটিল ডেফিনেশনটা আমি এখন আর বলবো না, তার কারণ তোমাদের সাবসিকুয়েন্সিয়াল লিমিটের কোনো থিওরি এখানে পড়তে হচ্ছে না, যা স্টেটমেন্টগুলো জানলেই চলবে, ওটা ওই সাবসিকুয়েন্সিয়াল লিমিটের থিওরি এস্টাবলিশ করতে কাজে লাগে। তো এখানে যে বিষয়টা বোঝানোর আমার, ধরো একটা সিকোয়েন্স তোমাকে দিয়েছে xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n। ওই যে আমি ব্যাখ্যাটা বললাম যেটা n এর উপরে ডিপেন্ড করে, সেইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে -1 1 -1 1 চলতে থাকছে। ধরো তুমি 1টাকে চুজ করলে, তাহলে 1 মাইনাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলন 1 এর একটা নেইবারহুড ফর এনি ইপসাইলন গ্রেটার দ্যান 0, ফর এনি ইপসাইলন গ্রেটার দ্যান 0। তুমি মনে মনে ভাববে যে 1 মাইনাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলন এর মধ্যে 1 তো একবার আছে, আর তো কিছু নেই, তাহলে 1 লিমিট পয়েন্ট হবে না। এখানের এই কনসেপ্টটা কিন্তু এই ধরনের নয়। x2 মানে 1, x4 মানে 1, x6 মানে 1, ইনফ্যাক্ট x2n মানে 1 ফর n বিলংস টু n। প্রত্যেকটা x2n মানেই কিন্তু 1। তার মানে আমি 1 এর নিউমেরিক ভ্যালু 1 তার দিকে নজর দেব না, আমি দেব 1 কতগুলো সিকোয়েন্সিয়াল ভ্যালুর জন্য এসেছে। দেখো ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্সিয়াল ভ্যালুর জন্য 1 হয়েছে 1, তার মানে 1 এর নেইবারহুডে
ওইভাবে ভাবলে হবে না যে 1 এর নেইবারহুডে সিকোয়েন্সের তো শুধু 1ই আছে, না, 1 এর নেইবারহুডে কতগুলো সিকোয়েন্সিয়াল এলিমেন্ট আছে, x2 আছে, x4 আছে, x6 আছে, x8 আছে, ইনফ্যাক্ট x2n আছে, তুমি n ভ্যারি করে যাও নিজের মতো করে, অল ইভেন টার্মস আছে। তার মানে এখানে xn belongs to 1 minus epsilon 1 plus epsilon for infinitely many values of n। এই জায়গাগুলো কিন্তু দারুণ ভাবে বুঝতে হবে, infinitely many values of n, তার মানে ডেফিনেটলি 1 এখানে একটা লিমিট পয়েন্ট। -1 এর ক্ষেত্রেও ঘটনাটা একই রকম ভাবে সত্য। এইবার দেখো, তুমি যদি এর রেঞ্জ সেটটাকে কনসিডার করতে xn such that n belongs to n, তাহলে রেঞ্জ সেটের মধ্যে কিন্তু মাত্র দুটো এলিমেন্ট ছিল, 1 আর -1, দ্যাট ইজ রেঞ্জ সেট, ফাইনাইট সেট। -1 বা 1 তারা কেউই কিন্তু রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট নয়, বাট তারা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। তার মানে আমি যে কথাটা আজকে সিকোয়েন্স পড়ানোর শুরুতে বলেছিলাম, কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি দেখা যায় রেঞ্জ সেট ফাইনাইট, তার মানে ডেফিনেটলি সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকবে। এখানে যেমন সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে, রেঞ্জ সেট ফাইনাইট, সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে। এইবার কখনো যদি দেখা যায় ইফ রেঞ্জ সেট অফ এ সিকোয়েন্স হ্যাজ লিমিট পয়েন্ট, দেন কি ঘটবে? যদি দেখা যায় রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট আছে, তাহলে সিকোয়েন্সের কি ঘটবে? ডেফিনেটলি রেঞ্জ সেটের যে লিমিট পয়েন্ট, সে তো রেঞ্জ সেটের মধ্যে রিপিট হয়েছে বলেই রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট, দ্যাট ইজ রেঞ্জ সেটের মধ্যে তার নেইবারহুড রেঞ্জ সেটের ইনফাইনাইটলি এন্ড মেনি এলিমেন্টকে কন্টেন্ট করেছে বলেই তো সে রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট। আর রেঞ্জ সেটের মধ্যে যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করেছে, তারা এসেছে কোথায় থেকে? তাদের মাদার কি? তাদের মাদার হচ্ছে সিকোয়েন্স। তার মানে ডেফিনেটলি তারা সিকোয়েন্স অফ এলিমেন্ট। তার মানে রেঞ্জ সেটের যদি কখনো লিমিট পয়েন্ট থাকে, ডেফিনেটলি সে কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। আবার রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট না থাকলেও কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকতে পারে। এই ধরনের কোশ্চেনগুলোকে গুছিয়েই কিন্তু এমসিকিউ কনভার্ট করা হয়। তাহলে কি মনে রাখবে? রেঞ্জ সেট ফাইনাইট, ডেফিনেটলি সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে। রেঞ্জ সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, এটা কখনো এনশিওর করে না সিকোয়েন্স হ্যাজ নো লিমিট পয়েন্ট। রেঞ্জ সেট ফাইনাইট, রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট নেই, বাট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে। বাট ইফ রেঞ্জ সেট এর লিমিট পয়েন্ট, দেন ডেফিনেটলি সিকোয়েন্স হ্যাজ লিমিট পয়েন্ট। বোঝা গেল? বুঝতে পেরেছো এই জায়গাটা? এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝার জায়গা। বলো, রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট যেটা বললেন ওই জায়গাটা বলেন। রেঞ্জ সেটের যদি লিমিট পয়েন্ট থাকে, ধরো রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট আছে, আমি আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ধরো xn n belongs to n has a limit point l, আমি ব্যাখ্যা করে দিচ্ছি পুরোটা, has a limit point l। তাহলে আমরা কি বলতে পারি? Then every neighborhood of L contains infinitely many elements, of xn such that n belongs to n। এটা নিয়ে নিশ্চয়ই ডিসএগ্রি করবে না যে এল এর প্রত্যেকটা নেইবারহুড রেঞ্জ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টগুলোকে কন্টেইন করেছে। ঠিক আছে, এটা তো লিমিট পয়েন্টের ডেফিনেশন, সেট পয়েন্ট সেট থিওরি। ওকে, আচ্ছা এবার বলো রেঞ্জ সেটের যে এলিমেন্টগুলোকে কন্টেইন করেছে, এই যে আমরা ক্লেম করছি ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, তারা এসেছে কোথায় থেকে? রেঞ্জ সেটের এলিমেন্টগুলো এসেছে কোথায় থেকে? উইদাউট রিপিটেশন দে আর টার্মস অফ দ্য গিভেন সিকোয়েন্স। দে অ্যারাইভড from given sequence। ঠিক, they arrived from given sequence। তার মানে রেঞ্জ সেটের যারা এলিমেন্ট তারা ডেফিনেটলি সিকোয়েন্সেরও এলিমেন্ট। তাহলে এল এর যে কোনো নেইবারহুড যদি রেঞ্জ সেটের ইনফাইনাইটলি ভেরিয়েন্ট কন্টেইন করে, ডেফিনেটলি সে সিকোয়েন্সেরও করেছে। তার মানে সিকোয়েন্সেরও এল লিমিট পয়েন্ট। বুঝতে পেরেছো এই জায়গাটা? আচ্ছা, এবারে হচ্ছে ডিফারেন্স। এটা ইন্টারভিউ এর কোশ্চেন, এটা বহু দাদা দিদি, এখন তো এসএসসি হয় না, এককালে তো হতো, তখন
দাদা জিজ্ঞেস করলে পাবে। ডিফারেন্স অফ লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট ফর এ সিকোয়েন্স, এটা সাংঘাতিক লেভেলের ইন্টারভিউয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন। Difference of limit and limit point of a sequence. একটা সিকোয়েন্স তার লিমিট এবং লিমিট পয়েন্টের ডিফারেন্সটা কোথায়? দেখো একদম শুরুতে চলে যাই। আমি একটা জায়গা তোমাদেরকে বলেছিলাম যেটা মনে রাখবে। কি বলেছিলাম এখানে? There exists at most finite number of terms outside the interval x minus epsilon x plus epsilon. That is, যদি limit xn equals to x হয়, যদি limit xn equals to x হয়, তাহলে আমরা কি বলেছিলাম? Then every neighborhood of x contains infinitely many elements of sequence xn and at most finite number of terms lies outside that interval. ওই ইন্টারভ্যালের বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, বাকি সবাই ওর মধ্যে আছে। ওই আমরা দেখিয়েছিলাম এক্স কে থেকে শুরু করে সবাই ওর মধ্যে আছে, আর ফাইনাইট নাম্বার অফ টার্মস ওর বাইরে আছে। এবার দেখো কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি লিমিট এক্সিস্ট করে তাহলে কিন্তু তার লিমিট পয়েন্ট একটাই আছে এবং সেটা লিমিট নিজেই। এটা কিন্তু লিমিট আর লিমিট পয়েন্টের মধ্যে একটা ডিফারেন্স। লিমিট কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি এক্সিস্ট করে তাহলে সে নিজে একটা লিমিট পয়েন্ট এবং সিকোয়েন্স হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান লিমিট পয়েন্ট। এইবার কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি একাধিক লিমিট পয়েন্ট এক্সিস্ট করে, ইফ x1 and x2, আমি দুটো দিয়ে দেখাচ্ছি ব্যাখ্যাটা, আর টু লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn, তাহলে আমরা কি বলতে পারি? দেন এভরি নেইবারহুড অফ x1 কন্টেন্টস, আমি দুটো ডেফিনেশনে এক্ষেত্রে লিখবো যাতে ব্যাখ্যাটা তোমরা ভালোভাবে বুঝতে পারো, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ সিকোয়েন্স xn। x1 এর প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্স xn এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে, as well as every neighborhood of x2 contains infinitely many elements of xn। তার মানে এখানে x1 এর প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করে, x2 এর প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করে। তার মানে আমরা কি ক্লেম করতে পারি না? লিমিট আর লিমিট পয়েন্টের সিমিলারিটিটা কোথায়? লিমিটের ক্ষেত্রেও লিমিটের যে কোনো নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে, লিমিট পয়েন্টের ক্ষেত্রেও একই জিনিস আছে, প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে লিমিটের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলে দেব যে ওই নেইবারহুডের বাইরে সিকোয়েন্সের অ্যাটমোস্ট ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে আউটসাইড অফ দ্যাট নেইবারহুড may contain infinite number of points or may not.
দ্যাট ইজ ওই নেইবারহুডের বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকতে পারে, আর যদি না থাকে তাহলে তো খুবই ভালো কথা, ওটাই লিমিট হয়ে যাবে। বুঝতে পারলে এই জায়গাটা? লিমিটের ক্ষেত্রে লিমিটকে বেস করে যে নেবারহুড পাবে বা যে নেবারহুডই তুমি নাও না কেন তার বাইরে সিকোয়েন্সের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে ওর বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকতেও পারে, আবার ফাইনাইটও থাকতে পারে। এটা কনক্লুশন ড্র করা যাবে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট। আর লিমিট নিজেও কিন্তু একটা লিমিট পয়েন্ট, সেক্ষেত্রে ওটাই ইউনিক সাবসিকুয়েন্সিয়াল লিমিট, ওটাই ইউনিক লিমিট পয়েন্ট। ক্লিয়ার এই অবধি? বুঝতে পেরেছো? যে কোনো একজন রেসপন্স দেবে। বুঝতে পেরেছো তো? একজনও কিছু না বললে আমার পক্ষে মুশকিল। মনে রাখবে, লিমিট পয়েন্ট মে নট বি দ্য লিমিট of the sequence. Limit point may not be the limit of the sequence. 2 নাম্বার, কোন সিকোয়েন্স xn এর ক্ষেত্রে যদি দেখা যায় দুটো লিমিট পয়েন্ট আছে L1 এবং L2 এবং তারা আনইকুয়াল, তাহলে আমরা পরিষ্কার বলে দিতে পারি সিকোয়েন্স xn has no definite limit. Sequence xn has no definite limit. 3 নাম্বার, লিমিট পয়েন্ট ওই একই গল্প, এর আগেও যেটা বললাম। লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স মে অর মে নট বি টার্মস অফ দ্য সিকোয়েন্স। কোন সিকোয়েন্সের কোন টার্ম যদি ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয় সে সবসময় লিমিট পয়েন্ট হবে, অনেকবার বলেছি। রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় সে লিমিট পয়েন্ট হবে। এবারে আমি একটা জায়গা বলে দিচ্ছি। ধরো একটা সিকোয়েন্স xn এরূপ আছে যে তার x2n এবং x2n+1 বা 2n-1, দ্যাট ইজ একই অর্ডারের অল পসিবল সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেম, তাহলে সিকোয়েন্সের সেই হবে লিমিট। দ্যাট ইজ 2 অর্ডারের সাবসিকোয়েন্স xn এর দুটো হতে পারে, একটা x2n আর একটা x2n+1 বা x2n-1, দুটো একই, এই দুটো একই, একটা টার্মের ডিফারেন্স শুধু। দ্যাট ইজ ইভেন আর অড। দুজনেরই যদি লিমিটিং ভ্যালু সেম হয় তাহলে সিকোয়েন্সের লিমিট সেই হবে। থার্ড অর্ডারের ক্ষেত্রে x3n, তুমি অল পসিবল সাবসিকোয়েন্স 3টে পাবে, x3n, x3n+1, সরি x3n+1 বা 3n-1 লিখতে পারো, x3n+2 বা 3n-2 লিখতে পারো। এই তিনজনেরই যদি লিমিটিং ভ্যালু সেম হয়, দেখা যাচ্ছে L, তাহলে এই হবে সিকোয়েন্সের লিমিট। x4n এর ক্ষেত্রে অল পসিবল সাবসিকোয়েন্স x4n, x4n+1, x4n+2, x4n+3, যদি চারজনেরই লিমিটিং ভ্যালু সেম হয় সেই হবে x4n এর লিমিট। অল পসিবলের ক্ষেত্রে এটা কিন্তু সত্য। এইবার দেখা গেল x4n, x4n+2, x4n+3 একই লিমিট স্ট্রাকচার হোল্ড করে, বাট x4n+1 আলাদা লিমিট স্ট্রাকচার হোল্ড করে, এক্ষেত্রে কিন্তু x4n কনভার্জেন্ট নয়। এই রিগার্ডিং আমি একটা দারুণ অঙ্ক আগামীকাল করাবো। নেক্সট হচ্ছে বোলজানো-ওয়ারস্টাসের থিওরিম ফর সিকোয়েন্স। বোলজানো-ওয়ারস্টাসের থিওরিম ফর সিকোয়েন্স, এটা আশা করি সকলেই জানো। এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। কোন সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় সে কনভার্জেন্ট হবে আমরা কখনো বলতে পারবো না, বাট তার একটা লিমিট পয়েন্ট থাকবে। এইটা আমাদেরকে বোলজানোস থিওরিম এনশিওর করে যে কোন সিকোয়েন্স
যদি বাউন্ডেড হয় সে কনভার্জেন্ট হতেও পারে নাও হতে পারে, বাট ডেফিনেটলি তার একটা লিমিট পয়েন্ট সেক্ষেত্রে থাকবে। নেক্সট হচ্ছে কসিস, এগুলো জাস্ট মনে রাখবে। ফার্স্ট লিমিট থিওরিম, যদি লিমিট এক্সএন এল হয়, আমরা জানি লিমিট x1 plus x2 plus up to xn by n, that is arithmetic mean first n terms, that equals to L হয়। এটাকে আমরা বলি কচিস ফার্স্ট লিমিট থিওরিম, এম ফর্ম, অ্যারিথমেটিক ফর্ম। তো আমার একটা প্রশ্ন আছে, এর উল্টোটা কি সত্যি হয়? যে লিমিট x1 up to xn by n যদি L হয়, তাহলে লিমিট xn কি L হয়? যদি অ্যারিথমেটিক মিনের সিকোয়েন্সিয়াল ভ্যালু L হয়, বলো তো, বলতে পারবে কেউ? না, ট্রু নয়। ট্রু নয়। ধরো আমরা নিলাম xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n ফর অল n, এই এক এক্সাম্পলই সব জায়গাতে চলে যায়, তাহলে ডেফিনেটলি এটা কনভার্জেন্ট নয়। আমরা জানি এর টু অর্ডারের দুটো সাবসিকুয়েন্স নিয়ে নাও, ইভেন অড, একটা +1 এ কনভার্ট করবে, একটা -1 এ, কনভার্জেন্ট নয়। তাহলে x1 এখানে কত? -1, x2 কত? +1, x3 কত? -1, x4 কত? +1, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি x1 প্লাস x2 আপ টু xn বাই n এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে n ইভেন না অড তার উপরে। দেখো x1 প্লাস x2 যোগফল কিন্তু এখানে 0, বাট x1 প্লাস x2 প্লাস x3 যোগফল কিন্তু -1। তার মানে যদি ইভেন হয় তাহলে নিউমারেটরে 0 আসছে, ডেনোমিনেটরে যাই থাক আলটিমেট সেটা 0 যদি n ইভেন হয়। আর যদি n অড হয় তাহলে দেখো যোগফল -1 +1 -1, তাহলে -1, তাহলে -1 বাই n কখন? যদি n অড হয়। এবার দেখো এর ইভেন অর্ডারের সাবসিকুয়েন্স কত? তার ভ্যালু 0, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনভার্ট করবে 0-তে। অড অর্ডারের সাবসিকুয়েন্স তার ভ্যালু -1 বাই n, তারও লিমিটিং ভ্যালু 0। তাহলে আমরা কি বলতে পারি? লিমিট x1 প্লাস x2 আপ টু xn বাই n দ্যাট ইকুয়ালস টু 0। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তুমি এটাকে yn ধরে নেবে, তাহলে আলটিমেট তুমি y2n টা পেলে 0, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স তার গ্যাদারিং পয়েন্টে কনভার্ট করে, লিমিট y2n 0, আর y2n প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু -1 বাই n ফর অল n, তার মানে লিমিট y2n প্লাস 1 0। ওই একটু আগে যেটা বলছিলাম সেই কনসেপ্ট অনুযায়ী তাহলে yn এর লিমিট হচ্ছে 0, বাট সিকোয়েন্স নিজে কিন্তু কনভার্জ করে না, বোঝা গেল? তাহলে কনভার্সটা কিন্তু এক্ষেত্রে ট্রু নয়। এবারে কিছু কমন ফ্যাক্ট, যেমন আমরা জানি xn যদি গ্রেটার দ্যান 0 হয় ফর অল n, এগুলো এমসিকিউ এ কনভার্সন করা যায়, তাহলে লিমিট xn গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তার কারণ ইকুয়ালিটির কনসেপ্টটা আসে কোথায় থেকে? xn ইকুয়ালস টু 1 বাই n সবসময়তে 0, বাট লিমিট xn ইকুয়ালস টু 0, এখানে 0 দেওয়া, এটা ভ্যালিড কন্ডিশন, কোনো প্রবলেম নেই। ও আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, কসিস ফার্স্ট লিমিট থিওরিম এম ফর্মটা বলে দিলাম, কসিস ফার্স্ট লিমিট থিওরিম জিএম ফর্ম, জিওমেট্রিক মিন ফর্ম। যদি লিমিট xn ইকুয়ালস টু l একটা নন জিরো লিমিট হোল্ড করে, যেখানে xn প্রপারলি গ্রেটার দ্যান 0 ফর অল n, তাহলে তার ফার্স্ট n সংখ্যক এলিমেন্টের জিওমেট্রিক মিন দ্যাট ইজ x1 ডট x2 ডট আপ টু xn টু দি পাওয়ার 1 বাই n দ্যাট ইকুয়ালস টু l হবে। শুধু অ্যারিথমেটিক মিন নয়, এক্ষেত্রে তার জিওমেট্রিক মিনও কিন্তু l হবে। এবং এটাকেই ট্যালি করে আমরা আরেকটা বানাতে পারি, যদি লিমিট xn l হয়, ওই একই কনসেপ্ট, l নট ইকুয়ালস টু 0, xn গ্রেটার দ্যান 0। অ্যাকচুয়ালি xn গ্রেটার দ্যান 0 মানে l হয়ে যায় গ্রেটার ইকুয়ালস টু 0, বাট lটা নট ইকুয়ালস টু 0। তার মানে তুমি যদি ভেবে দেখো প্রপারলি কিন্তু এখানে l গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 কনসেপ্টটা কখনো আসবেই না।
তাহলে এখানে লগ এবং লিমিট ইন্টারচেঞ্জ করানো যায়, দ্যাট ইজ লিমিট log xn equals to log limit xn equals to আমরা লিখতে পারি log l, যেহেতু লিমিট xn equals to l। লগ এবং লিমিট এক্ষেত্রে কিন্তু ইন্টারচেঞ্জ করানো যায়। একই রকম ভাবে তুমি আরো প্রপার্টি কিছু নিতে পারো। যদি xn লেস দ্যান yn হয় ফর অল n, তাহলে লিমিট xn লেস ইকুয়ালস টু লিমিট yn হবে। আরো প্রপার্টি আছে, যদি a লেস দ্যান xn লেস দ্যান b হয় ফর অল n, তাহলে a লেস ইকুয়ালস টু লিমিট xn, এগুলো আমরা বিভিন্ন সময়তে ব্যবহার করি, লেস ইকুয়ালস টু b হবে। এবং এক্ষেত্রেও সেই ইকুয়ালিটিটা আসবে, ওই 1/n আর 1/n+1 দিয়ে ভাবতে পারো। xn যদি তুমি 1/n নাও, এটার ক্ষেত্রে বলছি, xn যদি 1/n নাও ফর অল n এর জন্য, yn যদি 1/n+1 নাও ফর অল n এর জন্য, ডেফিনেটলি n+1 গ্রেটার দ্যান n, তাহলে 1/n+1 লেস দ্যান 1/n, তাহলে yn লেস দ্যান xn। ওকে, তাই তো হচ্ছে নাকি? হ্যাঁ, yn লেস দ্যান xn, তো লিমিটিং ভ্যালু কিন্তু দুজনেরই 0, কোনো অসুবিধা নেই। তো এইভাবে তোমরা ভাবতে পারো। এবারে একটা থিওরিম আমরা জানি, যদি লিমিট xn x হয়, তাহলে লিমিট মডিউলাস xn দ্যাট ইকুয়ালস টু মড x হয়। ঠিক না ভুল? ঠিক তো? লিমিট xn যদি x হয়, লিমিট মড xn মড x হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এর কনভার্সটা কি ট্রু? না, কনভার্স ট্রু নয় সব ক্ষেত্রে। যদি x এর মান 0 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনভার্সটা ট্রু। হ্যাঁ হ্যাঁ, xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n যদি নাও, তাহলে কনভার্সটা ট্রু নয়। বাট যদি x 0 হয়, দ্যাট ইজ নাল সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু এর কনভার্সটা ট্রু। একটু আগেই আমি একটা প্রবলেমে ব্যবহার করেছিলাম, মনে করো, ওই c ইন্টু n যেখানে দেখালাম। যদি xn 0 হয়, তাহলে লিমিট মড xn 0 হবে। এখান থেকে একটা থিওরি মনে রাখবে, xn যদি নাল সিকোয়েন্স হয়, মড xn নাল সিকোয়েন্স হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা, মড xn যদি নাল সিকোয়েন্স হয়, xn ও কিন্তু নাল সিকোয়েন্স হবে। এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে, এটার উপরে একটা প্রবলেমই আসে ঘুরে ফিরে, ক্যাশারস থিওরিম। যদি লিমিট xn ইকুয়ালস টু x হয়, লিমিট yn ইকুয়ালস টু y হয়, তাহলে করসপন্ডিংলি গুণ x1 এর সাথে yn, x2 এর সাথে yn-1 আপ টু xn এর সাথে y1 ডিভাইডেড বাই n দ্যাট ইকুয়ালস টু xy হবে সব সময়তে, দ্যাট ইকুয়ালস টু xy হবে। কসিস সেকেন্ড লিমিট থিওরিম, এটা প্রচুর কাজে লাগে, আগামীকালই করাবো এরপরে বেশ কিছু অঙ্ক। কসিস সেকেন্ড লিমিট থিওরিম, এই জায়গাটায় কিন্তু একটা টুইস্ট আছে। প্রথমে আমাদের কি দেখতে হয়, xn সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে কিনা। xn সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, ইফ লিমিট xn+1 বাই xn এক্সিস্টস, এইটা প্রথম দেখতে হবে যে আদতেও এটা এক্সিস্ট করে কিনা। যদি এটা এক্সিস্টই না করে, তাহলে তার ক্ষেত্রে কসিস সেকেন্ড লিমিট থিওরিম অ্যাপ্রোচ করা যায় না। এইটাই টুইস্ট, এটা অনেকেই আমরা খেয়াল করি না অনেক প্রবলেমের ক্ষেত্রে। তাহলে প্রথমে দেখতে হবে xn+1 বাই xn এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে, দেন আর কোনো চিন্তা করার কারণ নেই, xn টু দি পাওয়ার 1/n অলওয়েজ এক্সিস্টস, এটা সবসময় তাহলে এক্সিস্ট করবে। অ্যান্ড বোথ লিমিটস আর ইকুয়াল, বোথ লিমিটস আর ইকুয়াল, এবং দুটো লিমিট সেক্ষেত্রে সমানও হবে, দুটো এক্সিস্ট করবে এবং দুটো লিমিট সমানও হবে। এই প্রবলেমগুলো করার সময় মেন যে পার্টটা এখানে থাকে, যে তুমি xn টু দি পাওয়ার 1/n কাকে ধরবে
এবং তার বেসিসে xn কি ধরবে। আগামীকাল আমি অঙ্কে এটা ডিটেলসে দেখিয়ে দেবো যে xnটা কিভাবে ধরতে হয় আর xn টু দি পাওয়ার 1/n কে কিভাবে টার্গেট করতে হয়। নেক্সট হচ্ছে কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি দেখা যায় যে xn হচ্ছে একটা পজিটিভ টার্মের সিকোয়েন্স এবং 0 লেস ইকুয়ালস টু l ইকুয়ালস টু লিমিট xn প্লাস 1 বাই xn। এবারে দুটো পার্ট এটা মনে রাখবে তাহলেই হবে। যদি l লেস দ্যান 1 হয়, দ্যাট ইজ l লিমিটিং ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু xn ডেফিনেটলি কনভার্জ করবে। একটু ডিস্টার্ব হয়েছে কোনো কিছু, দেন সিকোয়েন্স xn কনভার্জেন্ট, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, মানে আরেকটা পার্ট আছে তো, কনভার্জেস অ্যান্ড converges to 0 if l greater than 1, then sequence xn diverges to plus infinity। যদি l equals to 1 হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? যদি l equals to 1 হয় তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে। এক হচ্ছে সিকোয়েন্স কনভার্জ করতে পারে, ইফ l ইকুয়ালস টু 1 সিকোয়েন্স কনভার্জ করতে পারে, আবার ডাইভার্জ করতে পারে। ধরো আমি xn নিলাম 1/n, তার মানে লিমিট xn 0, সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট, সো xn কনভার্জেন্ট। অ্যান্ড এক্ষেত্রে লিমিট xn প্লাস 1 বাই xn কত হচ্ছে? xn প্লাস 1 কত হবে? 1/n প্লাস 1, তার মানে আলটিমেটলি n/n প্লাস 1, তার মানে লিমিট 1/1 প্লাস 1/n দ্যাট ইকুয়ালস টু 1। যদি তুমি xn নাও n, for all n, then definitely limit xn plus infinity, but xn plus 1 by xn, that is limit n plus 1 by n, limit 1 plus 1 by n that equals to 1। তাহলে l equals to 1 হলে কনভার্জেন্ট হতেও পারে, কনভার্জেন্ট নাও হতে পারে। একই রকম ভাবে এর একটা পাওয়ারের রেসপেক্টেও কনসেপ্ট আছে। পাওয়ারের রেসপেক্টেও একটা কনসেপ্ট আছে, একটু ডিস্টার্ব করছে। একটু হোল্ড করো। ওই একই xn পজিটিভ টার্মের সিকোয়েন্স এবং লিমিট xn টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু l। তাহলে ইফ 0 লেস ইকুয়ালস টু l লেস দ্যান 1, দেন ওই একই থাকবে লিমিট xn ইকুয়ালস টু 0। ইফ l গ্রেটার দ্যান 1 সিকোয়েন্স ডাইভার্জেন্ট হবে লিমিট xn প্লাস ইনফিনিটি। ইফ l ইকুয়ালস টু 1 সিকোয়েন্স কনভার্জেন্ট হতে পারে, আবার কনভার্জেন্ট নাও হতে পারে। এও সেই একই কনসেপ্ট। দুটো এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি xn নিলে 1 প্লাস 1/n টু দি পাওয়ার n ফর অল n, তাহলে ডেফিনেটলি লিমিট xn ইকুয়ালস টু হচ্ছে তোমার e, এর লিমিটিং ভ্যালু হচ্ছে e, দ্যাট ইজ কনভার্জেন্ট। xn টু দি পাওয়ার 1/n এক্ষেত্রে হবে 1 প্লাস 1/n ফর অল n, এবং লিমিট xn টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু 1। এবারে ধরো তুমি নিলে xn ইকুয়ালস টু n ফর অল n, তাহলে লিমিট xn ডেফিনেটলি প্লাস ইনফিনিটি, ডাইভার্জেন্ট ওই একই xn টু দি পাওয়ার 1/n দ্যাট ইজ n টু দি পাওয়ার 1/n, তার লিমিট সবসময় 1ই হয়।
তাহলে আলটিমেট কি হলো, এল ইকুয়ালস টু 1 এ কনভার্সও করতে পারে, আবার কনভার্স নাও করতে পারে। বোঝা গেল? তো আজকে কি আর টানবো প্রথম দিন?